গুলিবিদ্ধ হাদিকে এভার কেয়ারে স্থানান্তর অবস্থা আশঙ্কাজনক জানালেন স্বাস্থ্যের ডিজি। হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন বিএনপির মহাসচিব। গণতন্ত্রের বাধা দূর হওয়ার প্রত্যাশা। নতুন করে সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াতের, কাউকে নোংরামির সুযোগ দেয়া হবে না বললেন শফিকুর রহমান। এবং নির্বাচনী তফসিলে সন্তুষ্ট সর্বস্তরের মানুষ, প্রার্থীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। বানচালের শক্তি কারণেই ফের বললেন প্রেস সচিব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার জুমার পর নামাজের পর রাজধানী বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। এ সময় তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশনে উনি আছেন। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং গুলিটির যে ক্রাইটেরিয়া, মানে এটার ধরন হবে যেদিক দিয়ে ঢুকে সেটা ছোটো, কিন্তু বেড়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয়, সেটা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রেস উইংয়ের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পথে সকল বাধা দূর হবে। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি সে দেশে আছেন। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সেই সংগ্রামী নেতা, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ওসমান হাদি এবং এরশাদুল্লাহর ওপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘৃণা ও প্রতিবাদ জানান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনারে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তৃতীয়বারের মতো ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সূচক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন মেগা প্রকল্পের নামে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরেন। বিএনপি সরকার যখন জবাবদিহিতা নিশ্চিত করবে, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আমাদের ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সেই মার কাছে যাবে যার জন্য সেটা দেওয়া হয়েছে, সেই কৃষক ভাইয়ের কাছে যাবে যার জন্য সেটা নির্ধারণ করা হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার নানা পরিকল্পনা তুলে ধরে সবাইকে দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তোমাদের উপরে সবচেয়ে বড় সেই দায়িত্ব। বিএনপির মতন একটি দল, যেই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ভবিষ্যতে এই দল আবারও দেশ পরিচালনা করবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিতে চাই যে একজন শিক্ষিত মা বেকার থাকবে না, তাকে আমরা
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। দেশ এখন গভীর সংকটে আছে উল্লেখ করে গণতন্ত্র বিরোধী একটি গোষ্ঠী নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার তাগিদও দেন তারেক রহমান। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় উসমান হাদি এবং সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর হামলার ঘৃণা ও প্রতিবাদ জানান তিনি। সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের সফল যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে একটি দল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিজয় দিবস ঘিরে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে 6ষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হয় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা। এদিন কর্মশালাটি তৃতীয়বারের মতো ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর আর গণভোট নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল তারাই গণতন্ত্রের বিপক্ষের শক্তি। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরা বলেছি এই জন্যেই গণ অভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার। গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। শুধুমাত্র দাড়ি টুপি রাখার কারণে জঙ্গি বানিয়ে আওয়ামী লীগের সময় এই শ্রেণীর মানুষদের, খতিব মুয়াজ্জিনদেরকে হেনস্থা করা হয়েছে। আওয়ামী লীগের ভোট প্রত্যাশী এই দলটি স্বৈরাচার প্রশ্নে নীরব বলেও অভিযোগ করেন তিনি। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে। সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। এ সময় আসন্ন বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা ফিরে আসব। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতেহা পাঠ করব। 15ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়াও কামনা করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে মনোনয়নপত্র জমা দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের মেহেদীবাগে নিজের বাসভবনে এক কর্মী সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। মনোনয়ন নিয়ে দলের ভেতর বিদ্রোহের কোনো সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন, ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সঙ্গে এবং জাতির প্রত্যাশা উনি অক্ষর অক্ষরে পালন করবেন। এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র চলছে, এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। 12
ফেব্রুয়ারি নির্বাচন হবে। নতুন করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা হলে যথাযথ জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে সরকারের কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। এই জাতির কোনো ভূমিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। কেউ যদি আবার নতুন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে একথা বলেন তিনি। এছাড়া অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে বলে জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের 15 বছরে মানুষ কোনো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো নির্বাচন চায়। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে, কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। প্রতীক্ষিত নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী সহ সর্বস্তরের মানুষ। তবে জনপ্রতিনিধিদের নির্বাচনী প্রতিশ্রুতি পরবর্তীতে বাস্তবায়িত হয় না জানিয়ে হতাশা ব্যক্ত করেন শ্রমজীবী মানুষেরা। আর এই হতাশার জায়গায় কাজ না করতে পারলে শেষ পর্যন্ত জনপ্রতিনিধিরাই ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করছেন রাজনীতিবিদরা। এমন অবস্থায় সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী প্রতিশ্রুতি পালনের তাগিদ দিলেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরস্পরায় যা গড়ায় সরকার পতনের আন্দোলনে। আর আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও শুরু হয় নতুন দেশের স্বপ্ন দেখা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। সিসির তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করলো। আর এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন শ্রমজীবী মানুষেরা। তবে তাদের হতাশাও কম নয়। তফসিল ঘোষণা হচ্ছে, নির্বাচন হইলে তো ভালো হইব সবার জন্য। নির্বাচনের আগে তো মনে করেন কত চা খাওয়ায়, কত কিছু করার পরে মনে করেন খালি কোনো ভোট পাস করতে পারলে তারপর আর আমাকে দিকে আর খেয়াল নেই, তখন মনে করেন এখন চুরির দান্দা। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অ্যাটলিস্ট মাস পিপল তাদের ভোট দিতে পারবে এরকম একটা আশা তৈরি করেছে। রাজনৈতিক সংস্কৃতিতে আসলে নির্বাচনটাকে জাস্ট একটা মানে ওই যে মানে নৌকা পার হওয়া বা বৈতরণী পার হওয়ার একটা উপায় হিসাবে দেখা। কিন্তু 5 বছর ধরে যে গণতান্ত্রিক যে কালচারগুলো লালন, যে আপনাকে জনপ্রতিনিধি হিসাবে জনগণের প্রত্যেকটা জিনিস গুরুত্বের সাথে দেখা হবে, সেই জিনিসগুলো তো হয় না। আলটিমেটলি আমরা পরবর্তীতে নির্বাচনের পরে পাওয়ার পলিটিক্সে চলে যাই। সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। জাতির জন্য এখন নির্বাচনের বিকল্প নাই। যাদের হাতে অনেক অস্ত্র আছে, যারা পাড়া মহল্লায় নানান রকমের মস্তানি করে, এদের তো এদের কোনো পার্টি পরিচয় নাই, বরঞ্চ এক বাক্যে আমরা বলতে পারি যে এরা সমাজের শত্রু, দেশের শত্রু। কাজে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা আশা করি যে সরকার এদেরকে আর কাস্টডিতে নেবে। কথার ফুলঝুরিতে ভুলিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্বাচিত জনপ্রতিনিধিকেই সমস্যায় পড়তে হবে বলেও মনে করেন এই জামায়াত নেতা। রাজনৈতিক দলের উপর কোনো আস্থা নাই, যারা ফি নির্বাচনের সময় আমাদেরকে আশ্বাস দেয়, নির্বাচনের পরে আমাদের কথা ভুলে যায়। এটা তো আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের চিত্র। এখন পলিটিক্যাল পার্টির দায়িত্ব যে চিত্রটা পরিবর্তন করা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে ঘোষিত তফসিল নিয়ে সবচেয়ে বেশি উৎসাহিত তরুণরা 10 থেকে 15 বছর যাবৎ ভোটার হলেও এতদিন ভোট দিতে না পারার আফসোস এবার ঘুচবে বলে মনে করছেন তারা। আবার নতুন ভোটারদের মাঝেও দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। এবার উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়ে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন তারা। ভোট নিয়ে তারুণ্যের ভাবনার কথা জানাচ্ছেন মনিরুল ইসলাম। ছিল অনেক সংশয়, জাতীয় নির্বাচন নিয়ে জলঘোলাও কম হয়নি। এরই মধ্যে ঘোষণা হয়েছে তফসিল, আর এতেই কেটে গেছে নির্বাচন নিয়ে সকল ধোঁয়াশা। শহর, নগর, গ্রাম জুড়ে তাই সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। এ ভোট নিয়ে তরুণরাই বেশি আগ্রহী। অনেকে 15 বছর আগে ভোটার হয়েও সুযোগ হয়নি ভোট দেওয়ার, আবার অনেকেই হয়েছেন নতুন ভোটার। তারা এবার আশাবাদী ভোট দেওয়ার ব্যাপারে, তাই আনন্দচিত্তেই তফসিলকে স্বাগত জানিয়েছেন। এতদিন তো দেশ স্বৈরাচারের কবলে ছিল, এখন যেহেতু মুক্তি হয়েছে, এখন সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। তো যে ক্যান্ডিডেটরা দেশের জন্য কিছু করতে পারবে, দেশের জনগণের পাশে থাকতে পারবে, তাদের জন্যই দেওয়ার চেষ্টা করবো আর কি। নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে, তারা একটা কাঠামো গড়ে তুলবে, অবশ্যই একটা সুন্দর পরিবেশ তৈরি হবে আশা করি। চায়ের দোকান, বাজার, রাস্তার মোড় সবখানেই তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের নিয়ে যিনি ভাববেন তারুণ্যের ভোটটা তিনিই পাবেন বলেও জানান তারা। যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের হইতেছে দুর্নীতিমুক্ত আমরা একটা দেশ চাই। এই চাঁদাবাজি, তারপরে হইতেছে যে গুম খুন, আমরা তারপরে যে মাদকাসক্ত যে যারা আছে এদের নিরাময়, মানে ওভারঅল একটা ভালো একটা পরিবেশ চাই। একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আর কি, যাতে আমরা দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা যাতে দেশেই শান্তিতে নিজের বাবা মার সাথে ফ্যামিলির সাথে থাকতে পারি। আর নারীরা দেশের অর্ধেক ভোটের অংশীদার। নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগটাই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। ইস্তেহার দেখেই ব্যালটে রায় দেবেন বলেও জানান তারা। সুষ্ঠু নির্বাচন হোক, সবাই জনগণের পক্ষে কাজ করুক, এটাই চাওয়া, বেশি কিছু না। আর হত্যা, খুন, গুণ এগুলো না ইদানিং নর্মাল হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা যেন না হয়। প্রত্যেকের জীবনের একটা নিরাপত্তা চাই। বাংলাদেশে যেহেতু তরুণরা একটা সমাজকে ধরে নিয়ে যায়, তো আমার মনে হয় তারেক রহমান আমাদের বুঝটা বুঝবে। আর ওনার মেয়েও আছে যিনি আমাদের ভবিষ্যতে আমাদের দেশ ধরবে, জাইমা রহমান। প্রচলিত শিক্ষার কারিকুলাম পরিমার্জন, গবেষণা খাতে বরাদ্দ, স্বাস্থ্য ও নগর পরিকল্পনা যেন নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব পায়, সেই প্রত্যাশাই সবার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দামে রকম ফের দেখা গেছে। শাকসবজি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ ও মাংসের দামে তেমন কোনো পরিবর্তন নেই। এদিকে তেলের দাম লিটারে 5 টাকা বাড়ায় ক্ষোভ জানিয়ে বাজার তদারকি বৃদ্ধির তাগিদ দেন ভোক্তারা। সুরাইয়া মুনের রিপোর্ট। শীতের সকালটায় রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে শীতের সবজি সমাহার। সরবরাহ ও উৎপাদন বেশি থাকায় গেল সপ্তাহের তুলনায় বাজারে সবজি আসার পরিমাণ বেড়েছে। ফ্রেশ জিনিস নিয়ে আসে, ফ্রেশটা একটু সাজায় রাখে, দামটা ডাবল। ইতিমধ্যে বেশ কিছু সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 থেকে 15 টাকা। গরুর মাংস অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম 150 থেকে 160 টাকা করায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আগে থেকে কমছে, আগে তো ছিল এই ব্রয়লার ছিল আপনার 170, ডিমের দাম প্রচুর কম, দাম সামনে আরো কমবো। এই সময় হয়তো আনুষ্ঠানিকতা বেশি থাকে, যার ফলে চাহিদার এগেনস্টে যে ওটা এটাকে যে সরবরাহ করবে হয়তো ওটা নিশ্চিত করতে পারছে না। আমরা যা বেচতে আছি কাস্টমাররা এখন আমাদের লস হলো, আমরা কাস্টমারে দিয়ে দিই। তবে রাজধানীর নামকরা বাজারগুলোতে দাম একটু বেশি বলে ক্ষোভ জানান ক্রেতারা। জিনিসপত্রের দাম তো হাতে দেওয়ার মতো না, সবকিছুই তো দাম একেবারে ঊর্ধ্বগতি। এদিকে মাছের বাজারে রুই, কাতলা, পাঙাশ সহ বেশিরভাগ মাছ আগের দামে বিক্রি হচ্ছে। তবে দোকান ভেদে পার্থক্য দেখা গেছে পেঁয়াজ ও আলুর দামে। তাতে বিপাকে সাধারণ ক্রেতারা। 25 টাকা কেজি, সেটা 50 টাকা হয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম এক জায়গায় বলতেছে 145, এক জায়গায় বলছে 130। তো এটা তো আমরা যারা ক্রেতা, আমাদের জন্য তো খুবই হার্মফুল হয়ে যাচ্ছে। পুরান আলু এখন কমে গেছে, 20 টাকা 25 টাকা কেজি। নতুন আলু ধরেন আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। আর কত কমবো? খালি পেঁয়াজের দামটা একটু বাড়তি, পুরান পেঁয়াজ শেষ, নতুন পেঁয়াজ আসতেছে, কমতেছে। শুক্রবারে কাস্টমার বেশি থাকে, ডিমান্ড বেশি, যে কারণে ওরা একটু বাড়িয়ে দাম চায় এবং বাড়িয়ে বিক্রি করে আর কি। এদিকে ভোজ্য তেলের দাম লিটারে 5 টাকা বাড়ায় ক্রেতা বিক্রেতা উভয়েই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সরবরাহ সংকট না থাকলেও প্রায় দাম বাড়ানোয় সাধারণ মানুষের নিত্য জীবনে চাপ বাড়ছে। নতুন রেটের তেল এখনো নিই নাই, আমরা বলে গেছে 955 টাকা। বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর তদারকির দাবি সবার। মূল সিন্ডিকেটটা কোত্থেকে আসছে এগুলো আপনি একটা চ্যানেল ধরতে কিছু করতে সাপ বের হয়ে গেছে, কি দরকার? কেউ আর কিছু করতে চায় না। শীঘ্রই নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি,
মোহনা সংবাদ, ঢাকা। উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার পর এবার নির্বাচনে নিজের আসন অবস্থান ঘোষণা করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে জানান তিনি। শুক্রবার ফেসবুকে এক ভিডিও পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থার প্রয়োজনীয় অর্থ তার নেই। কেবল জনসাধারণের সহযোগিতা ও সমর্থনই তার একমাত্র অবলম্বন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো 19তম দ্বিবার্ষিক পুনর্মিলনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে আনন্দ উৎসবে মেতে ওঠেন ঢাবির ইতিহাস বিভাগের প্রাক্তনরা। সকাল থেকেই ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা এই মিলন মেলায় আসতে থাকেন। ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, এই পুনর্মিলনী প্রজন্মের সেতু বন্ধন রচনার এক মূল্যবান সুযোগ। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি একাডেমিক গ্রাউন্ড মাঠে বাংলাদেশ সময় সকাল 11টায় শুরু হবে খেলা। এবারের আসর বাংলাদেশের ট্রফি ধরে রাখার মিশন। এর আগের 2 আসরে বাংলাদেশের যুবা টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছিল, তাই জয় দিয়ে আসর শুরু করতে চায় আজিজুল হাকিমের দল। তবে সবশেষ দেখায় বাংলাদেশের সঙ্গে 2-2 ব্যবধানে সিরিজ ড্র করেছিল আফগানিস্তান। এশিয়ান ইউথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের চৈতি রানী। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমসে জ্যাভলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের চৈতি। সাফল্য শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, এটি বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের জন্য এক অর্জন। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রানী দেব এর আগে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি জাতীয় যুব প্যারা গেমস চলাকালে চৈতিকে বাছাই করে। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গুলিবিদ্ধ হাদিকে এভার কেয়ারে স্থানান্তর, অবস্থা আশঙ্কাজনক জানালেন স্বাস্থ্যের ডিজি। হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন বিএনপির মহাসচিব। গণতন্ত্রের বাধা দূর হওয়ার প্রত্যাশা। নতুন করে সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি জামাতের, কাউকে নোংরামি সুযোগ দেওয়া হবে না বললেন শফিকুর রহমান। এবং নির্বাচনী তফসিলে সন্তুষ্ট সর্বস্তরের মানুষ, প্রার্থীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। বানচালের শক্তি কারণে ফের বললেন প্রেস সচিব। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।